দুই দফার ভোট পর্ব শেষ, প্রচারের কোলাহল স্তিমিত, মাইক নিস্তব্ধ, তবুও রাজনৈতিক অঙ্কের হিসেব থেমে নেই। তারই ফাঁকে চায়ের কাপে ধোঁয়া উঠতেই ধরা পড়ল এক অন্য ছবি। প্রচারের উত্তাপ ঝেড়ে খানিক খোশ মেজাজে দুই কংগ্রেস প্রার্থী, মুর্শিদাবাদের 64 নম্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সিদ্দিক আলী ও অন্যদিকে নদিয়ার 77 নম্বর করিমপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী পূজা রায় চৌধুরী। মঙ্গলবার দুজনের চোখেই ছিল আত্মবিশ্বাসের ঝলক। চায়ের কাপে চুমুক দিতে দিতেই একান্তই বাংলা নিউজ MSD কে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এলো ভোটের অঙ্ক, সংগঠনের লড়াই আর বাড়তি আসন জয়ের প্রত্যাশা সহ নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে নানান কথা। তাদের স্পষ্ট ইঙ্গিত, এই লড়াই শুধু প্রতিদ্বন্দ্বিতার নয়, ফিরে আসারও। এবার আমি প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছি বিধানসভা নির্বাচনে। তবে মানুষের কাছে গিয়ে যে সাড়া পেয়েছি এবং বিশেষ করে ভোটের দিন, নির্বাচনের দিন 23 তারিখ, স্বস্ফূর্তভাবে মানুষ যেভাবে সাড়া দিয়েছেন, আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, তাতে আমি 100% আশাবাদী যে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র 2016 সালে আমরা জয়লাভ করেছিলাম, 2026 সালে পুনরায় আমরা সেম মার্জিনে জয়লাভ করতে চলেছি। দেখুন, নির্বাচন যেভাবে সম্পূর্ণ হয়েছে, আমরা ধন্যবাদ জানাই প্রশাসনকে। আমার লোকাল প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন প্রতিটা ক্ষেত্রে সহযোগিতা করেছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্বাভাবিক কারণেই এই বিধানসভায় প্রায় 94% ভোট দান হয়েছে এবং গ্রামে যে প্রান্তে মানুষ ছিল সেইখান থেকে তারা ভালোভাবে এসে ভোট দান করতে পেরেছে। আর এই কারণেই আমরা আশাবাদী যে আমরা জয়লাভ করছি। প্রথম দফায় উত্তপ্ত হওয়ার কথা ছিল, কারণ আপনারা প্রত্যেকে জানেন আমি যে জেলায় থাকি, মুর্শিদাবাদ জেলা, সেটা ব্রেকিং নিউজে থাকে। কিন্তু মুর্শিদাবাদ জেলার মানুষ বুঝতে পেরেছে যে রাজনৈতিক কারণে তাদেরকে ব্যবহার করা হয়। আজকে মুর্শিদাবাদ জেলা শান্ত, নির্বিঘ্নে ভোট সম্পূর্ণ হয়েছে এবং আমরা জয়লাভ করছি। দ্বিতীয় ফেজে গিয়ে যখন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পার্টি বুঝতে পারছে যে প্রথম ফেজে যে ভোটটা হয়েছে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কংগ্রেসের যে পুরনো গড়, সেই গড় পুনরায় ব্যাক আসছে, অর্থাৎ কংগ্রেস পার্টি জয়লাভ করছে বিভিন্ন সিটে। স্বাভাবিক কারণে তারা দুই পার্টি ঝাঁপিয়ে পড়েছে দখল করার রাজনীতিতে, আর তারই প্রতিফলন হলো এই দ্বিতীয় দফা নির্বাচনে প্রতিহিংসার রাজনীতি। আগের তুলনায় ভালো ফল হবে, এই বিশ্বাসের উপর ভর করেই রয়েছেন দুই প্রার্থী, মুর্শিদাবাদের 64 নম্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সিদ্দিক আলী ও নদিয়ার 77 নম্বর করিমপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী পূজা রায় চৌধুরী। 4 মে ফলাফল, সেই ঘোষণার আগেই তাদের খোশ মেজাজের এই মুহূর্ত যেন এক অন্য বার্তা দিচ্ছে। লড়াই শেষ, এখন শুধু রায়ের অপেক্ষা। দেখুন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া, ঠিকই। কিন্তু যেই বক্তব্যটা উঠে আসছে নির্বাচন কমিশন, আমি কোথাও না কোথাও একটা আমার প্রশ্নচিহ্ন থেকেই যায় বিহারের নির্বাচন দেখার পর, যে এতটা শান্তিপূর্ণ করেছেন ওদের মনে হয়েছে। কারণ দেখুন, নির্বাচন কমিশনে যিনি বসে আছেন, যিনি উপর মহলে বসে আছেন, আপনারা সবাই জানেন উনি বিজেপির দালালি করছেন। তো ওনার একটা কোথাও প্রচেষ্টা আছে বিজেপিকে ফেরাতে হবে। উনি ভেবেছেন যে স্বতঃস্ফূর্ত নির্বাচন হলে হয়তো বিজেপি ফিরে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। মানুষকে যে ভয়টা দেখানো হয়েছে SIR, NRC, মানে SIR তো নয়, NRC করা হচ্ছে, এবং এর যে একটা ভয় ভীতি মানুষের কাছে কাজ করেছে। এই যে তার জন্য যারা প্রতিবন্ধী থেকে শুরু করে আমার ভাই বোনেরা যারা দূর দূরান্তে থাকে, প্রত্যেকে চেষ্টা করেছে কোথাও না কোথাও এসে ভোটটা দাও। কারণ কখন নামটা বাদ হয়ে যাবে, কখন অন্য জায়গায় আবার, কারণ মোদি দিদির খেলা চলছে, একজন SIR করছে তো একজন ডিটেনশন ক্যাম্পের জমি দিচ্ছে। তো যাই হোক, তো সেই জায়গাটা কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় কাজ করেছে, এবং তার জন্য লোকের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল। আর যেহেতু এইবার সব পুরনো দিদা ঠাম্মা যারা উপরে চলে গেছে তাদের প্রত্যেকবার দেখা পাই আমরা, এবার দেখাটা পাইনি। তো এই যে ভুতুরে ভোটাররা তো নেই, এবার বাদ চলে গেছে। দেখুন, SIRটা যে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা শুধু তা নয়, ইন্টেন্সিভ রিভিশন প্রত্যেকবার হয়, এটা একটা কমন প্রসেস। এবার হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যার কোনো স্পেশালিটিই ছিল না। তার জন্য আমরা এত BLOদেরকে আত্মঘাতী হতে দেখেছি, এত মানুষকে আত্মঘাতী হতে দেখেছি। তো এর একটা প্রসিডিওরটা একটা ট্রেনিং এর মধ্য দিয়ে বা আরো অনেকদিন ধরে চালানো উচিত ছিল। তো যাই হোক, নির্বাচন সুস্থ হয়েছে,
ভালো পার্সেন্টেজ ভোট পড়েছে, কিন্তু তাতে পদ্মফুলের খুব একটা খুশি হওয়ার কারণ নেই। কারণ মানুষ এটা বুঝে গেছে যে পদ্মফুলের জন্যই আজকে কিন্তু এই যে হেনস্থা, এই যে একটা টেনশন মানুষের উপর দিয়ে যাচ্ছে যে আমার নাম থাকবে কিনা, আমাকে ওপার পাঠিয়ে দেবে কিনা, এখানে মোটা ভাই এসে বড় বড় ভাষণ বাতেলামি রেখেছে, শুনেছেন তো, যে সবাইকে ওপারে পাঠিয়ে দেবো। তো এই যে দুই ঘুষপেটিয়া, একজন মোদি আর একজন শাহ, বাংলায় চলে আসে নির্বাচনের আগে, তো এই ঘুষপেটিয়াদের কোনো কৃতিত্ব এটাতে নেই। এটাতে কৃতিত্ব হলো জনগণ চেয়েছে যে পদ্মফুল তো একেবারেই না আসুক। হ্যাঁ, তো এবার অনেকটা ভোট আমাদের আশা রাখছি, কারণ রাহুল গান্ধীজি যখন বাংলার মাটিতে পা দিয়েছেন, যে নিশ্চিন্তে ঘুমটা উনি ঘুমাচ্ছিলেন সাদা শাড়ি পরে কালীঘাটে, তো এবার কালীঘাটের কালনাগিনী এটা বুঝে গেছে যে আর ঘুমানো যাবে না। যতই বাবা এখানে কুস্তি করে ওখানে দোস্তি করো, আজকে ওখানের যারা নেতৃত্বরা এরা এখানে এসে বলে গেছে আপনাদেরই গুন্ডা ট্যাক্সের কথা। এখানে বলে গেছে যে কেন আপনার নামে এটা কিসের এমন মধু আছে যে রাহুলজির নামে 36টা কেস হতে পারে কিন্তু মমতা ব্যানার্জির নামে কোনো কেস নেই। কেন চকলেট স্যান্ডউইচ খেয়ে বারবার ইডি সিবিআই এর ঘর থেকে অভিষেক বাবু বেরিয়ে রাহুলজিকে গালাগাল করেন, কংগ্রেসকে গালাগাল করেন, এই আতাতগুলো কিন্তু এবার বাংলার মাটিতে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন আমাদের নেতৃত্ব। তাই কংগ্রেস আমরা ভরসা রাখছি, ভালো একটা সংখ্যায় কিন্তু কংগ্রেসও এখানে বেরোতে চলেছে। শুনুন, প্রশাসন মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি বিলি করে, এটা নতুন কোনো ব্যাপারই না। তো এরা পুলিশকে টাকা পয়সা দিয়ে চাকরি বাকরিটা পেয়েছে, পুলিশকে বলছি মানে পুলিশ মন্ত্রীকে টাকা পয়সা দিয়ে চাকরি বাকরিগুলো বাগিয়েছেন। তো ওনাকে ওনাদের স্যাটিসফাই করতে হবে, তার জন্য এদের ডিউটিতে লেগেছিলেন। তো ডিউটিতে কোনো এনরোলমেন্ট নাম্বার ছিল না, একটা নেম প্লেট ছিল না, একজন উর্দিধারী উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে প্রভাবিত করছিলেন যে যাতে টিএমসি কে ভোটটা দেওয়া হয়, যাতে কিনা নইলে আমি বুঝে নেবো দেখে নেবো, এই থ্রেট গুলো দিচ্ছেন। তো আমি গিয়ে যখন এই প্রশ্ন করলাম, উনি আমাকে আবার দাদাগিরির সাথে বললেন 500 মিটার 200 মিটার দূরে থেকে আমি যা ইচ্ছে করতে পারি, বাবার জমিদারি। তো মামার বাড়ির আবদার উনি করেছেন, তো মামার বাড়িতে ওনাকে পৌঁছে দেওয়া আমার জিম্মেদারি ছিল, আমি সেটা পৌঁছে দিয়েছি। তো এটা কোনো ব্যাপার না, এখানের পুলিশ এরকম দালালি করেই চলেন। আমার প্রিসাইডিং অফিসাররাও কয়েকজন দালালি করেছেন, আমার পোলিং এজেন্টদের ঢুকতে দিচ্ছিলেন না, কারণ অশিক্ষার ক্ষমতার উৎস হয়ে গেছে, শিক্ষার তো অভাব, এরা বুঝতেই পারছিলেন না ফর্ম 10টা কি ব্যাপার, কখনো বলছে স্ট্যাম্প নেই, কখনো বলছে অমুক নেই, তারপর আমার সাথে দেখা করতে চাইছেন না। তো আমি রিটার্নিং অফিসার আমাকে যথেষ্ট হেল্প করেছেন, আমি ওনাকে ফোন করে ওনাকে ধরিয়ে দিয়ে ওনাকে ডেকে বের করতে হয়েছে আমাকে, লিটারেলি উনি দেখা করতে চাইছিলেন না, আমার এজেন্টকে ঢুকাতে দিতে হবে বলে। তো যাই হোক, আলটিমেটলি ব্যাপারগুলো সর্ট আউট হয়েছে এবং ওরা বুঝে গেছে করিমপুরবাসী যে এইবার তৃণমূল ভুল লোকের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছে। এতদিন পাঙ্গা নেওয়ার লোক ছিল না, এবার আমি এসে গেছি। তো আর ওদের আমার মনে হয় সকল আশায় জল ঢেলে এইবার কিন্তু করিমপুরে কংগ্রেস আসতে চলেছে। দেখুন, গ্রাম বাংলার মানুষ, আমরা ছোটবেলা কবিতায় পড়েছি, গল্পের বইয়ে পড়েছি যে গ্রাম বাংলা। তো আমি এই যে গ্রাম বাংলাতে যে একটা নিজস্বতা, মানে একটা আত্মীয়র মতো মেলামেশা, আমি সেটা বুঝতে পেরেছি। মানুষ এখানে ভীষণ সাধারণ জীবন নির্ধারণ করেন, জীবন যাপন করেন। তো সেই জায়গাটা থেকে কেউ জড়িয়ে ধরে বলছে কেউ ঘর পায়নি, রাস্তা হয়নি, আমি হাঁটতে গিয়ে হোঁচট খাচ্ছি 10 বার করে। তো আমি সবটা পুরো উন্নয়নটা দেখেছি। তো মানুষও, আমার দিদারা, মায়েরা, বোনেরা খুশি যে একটা ইয়াং জেনারেশন এসছে। আমি প্রথমবার নির্বাচন লড়ছি, তো এবং সবচাইতে তরুণ প্রার্থী আমি ওইখানকার ছিলাম। তো মেয়েদের মধ্যে, ইয়াং জেনারেশনের কাছে একটা আমি চেয়েছিলাম একটা ট্রেন্ড সেট করতে, যে ট্রেন্ডটা যে এই যে আমি বাড়ি বাড়ি যাচ্ছি, সবাই আমাকে বলছে যে আর দেখা পাবো তো, মানে এখন এসছেন আবার পরে আসবেন তো, চুরি করে পালিয়ে যাবেন না তো, অন্য দলে চলে যাবেন না তো। একটা কোথাও একটা ট্রেন্ড সেট করা ভীষণ প্রয়োজন, যাতে আমার ছোট ছোট ভাই বোনগুলো আগামী দিনে রাজনীতিতে আসলে লোকে এটা বলে যে ওই পূজা যেমন পাশে ছিল সেরকম থাকবে তো, পূজা যে উন্নয়নটা করেছিল সেরকম করবে তো, পূজা কিন্তু দল বদলায়নি, তুমি বদলাবে না তো। এই ট্রেন্ডটা আমাকে সেট করা ভীষণ দরকার ছিল। আর মানুষকে আপনি কাছে টেনে নেবেন, দেখবেন মানুষ আপনাকে, দেখুন আমরা তো নেতা দুরকম হয়, একটা হলো দাদাগিরি করে ক্ষমতায় থাকা, আরেকটা হলো জননেতা। তো করিমপুর কোনো অভিনেতাও চায় না, দল বদলুও চায় না, করিমপুর চায় জননেতা। আর জননেতা হতে গেলে আপনাকে জনতার পাশে থাকতে হবে, কারণ ওদেরই খেয়ে পড়ে আপনি হচ্ছেন। আমি যে বেতনটা যদি বিধানসভায় গিয়ে নিই সেটা ওনাদেরই পয়সায়। তো আগে আমার ডিউটি হলো ওনারা কি করে ভালো থাকবেন, আমি কি করে ওনাদের দুঃখটা বুঝবো, ওনার কাজে লাগতে পারবো, সেটা আমার দেখা উচিত। আমি সেটা করার চেষ্টা করেছি ভাই।
দেখুন, আমরা আশাবাদী আমাদের অ্যাটলিস্ট 15-20টা সিট তো আমরা একদম কনফার্ম, বাকি এর থেকে বেশি হতে পারে। কম হওয়ার এক্সপেকটেশন তো আমরা করছি না, কারণ আমাদের যত ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, যারা দাঁড়িয়েছে প্রত্যেকে ভালো প্রার্থী এবং প্রত্যেকে নিজের বেস্টটা দিয়েছে। এবং লোক কোথাও না কোথাও যে কংগ্রেসটা অনেক দিন দেখেনি, পতাকা দেখেনি, কোথাও একটা মানে অ্যালায়েন্স হওয়ার পর যেমন করিমপুরে 25 বছর আমরা নেই, তো সেই জায়গা থেকে কিন্তু মানুষের আস্থাটা কোথাও একটা ফেরত আসছে। এবং লোক এটা বলছিল যে কংগ্রেস দুর্বল তো দেশ দুর্বল হয়েছে। আর সবচাইতে বড় কথা যেটা, কংগ্রেস তো ভোট ভিক্ষে করে না, কংগ্রেস ভোট দাবি করে। আমরা দাবি করেছি, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। আজকে আপনারা এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছেন, এই যে ভোট দিতে যাচ্ছেন, সেটাও কংগ্রেস যেমন করেছে, ঠিক একইভাবে যে আপনি বুমটা ধরে আছেন আমার সামনে, এই গণতন্ত্রের অধিকারটা সংবিধান দিয়েছে, ওটাও কংগ্রেসের। আজকে আইআইটি থেকে শুরু করে এইমস, ইসরো থেকে শুরু করে যা কিছু আপনার চারপাশে আছে, সেটা ব্যাংক ন্যাশনালাইজেশন হোক, 100 দিনের কাজ হোক, বলে তো শেষ করা যাবে না। আমার মুদ্রা কথা হলো, পায়ের নিচে জমিন থেকে ছেড়ে আর মাথার উপরে আসমান ছেড়ে যা কিছু আমার চারপাশে আছে, সবটাই কংগ্রেসের অবদান। স্বয়ং মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদী হোক, ওরাও কংগ্রেসের জন্যই আজকে ওই চেয়ারটায় বসে আছে। ধন্যবাদ। আমি পূজা রায়চৌধুরী, আমি প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং এবার 77 নম্বর করিমপুর বিধানসভার জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী। ধন্যবাদ। মুর্শিদাবাদ থেকে প্রশান্ত সাহা ও সৌরভ আম্বুলির রিপোর্ট, বাংলা নিউজ।